গুড ইভিনিং এভরিবডি। প্রত্যেককে শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা। আজ একটি বিশেষ সেমিনার। আমাদের সবচেয়ে বড় চিন্তার একটি কারণ হয়ে যায় অর্থের চিন্তা। শরীর, মন, অর্থ, এই তিনটেই আমাদের বিভিন্ন সময় চিন্তিত করে তোলে। অর্থের চিন্তা নেই এমন মধ্যবিত্ত মানুষ প্রায় খুঁজেই পাওয়া যাবে না। আর শুধু মধ্যবিত্তই বা কেন, ধনী মানুষেরও অর্থ নিয়ে চিন্তা, গরিব মানুষেরও চিন্তা। ভারতবর্ষে সবচেয়ে বেশি অর্থ নিয়ে চিন্তা করেন তিনি একটি পরিবারে, যিনি অর্থ উপার্জন করেন, কারণ তার ওপর দায়িত্ব অনেক বেশি। আবার একজন গৃহবধূ, যিনি উপার্জন করেন না, কিন্তু তার মাথার ওপর অনেক চাপ। ছেলেমেয়েরা বড় হচ্ছে, তাদের পড়ানো, তাদের বিয়ে দেওয়া, আর ধীরে ধীরে বয়স বাড়ছে। সেই বয়সের জায়গা থেকে চিন্তা শুরু হয় যে আমাদের শেষ জীবনে কি হবে। অর্থাৎ আমরা প্রায় সময়ই আতঙ্কে থাকি, ভয়ে থাকি, দুশ্চিন্তায় থাকি। আর সেই দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণগুলির মধ্যে বোধহয় অন্যতম এবং সর্বশ্রেষ্ঠ কারণ অর্থের চিন্তা। আজকে সেমিনারে আমরা পারিবারিক অর্থ পরিকল্পনা এবং একসাথে কি করে পরিবারের একাধিক ব্যক্তির জন্য ভবিষ্যতের অর্থ পরিকল্পনা করা যায় তার উপর আলোচনা করব। আজকে আমরা অর্থ বিষয়ে আলোচনা করব, অর্থ পরিকল্পনা বিষয়ে আলোচনা করব এবং সেই সাথে বীমা, সঞ্চয় এবং বিনিয়োগ বিষয়ে আলোচনা করব। পাশাপাশি আপনাদের দেখাবো যে এর জন্য আপনার হাতে কোন ধরনের স্কিম রয়েছে। তাই শুরু করি। প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে, আন্তরিক ভালোবাসা জানিয়ে। আমি বীমা বিষয়ক লেখক এবং প্রশিক্ষক পল্লব কুমার মান্না। বিগত ৩২ বছর ধরে আমি অর্থ বিষয়ক শিল্পের সাথে যুক্ত। আর বেশ ২০ বছরের কাছাকাছি আমি প্রশিক্ষণ দিয়ে আসছি অর্থ বিষয়ে বীমা এবং অর্থ বিশেষজ্ঞদের। তাই আজকের এই প্রশিক্ষণে আমার জীবনের অভিজ্ঞতা, আমার যেটুকু অল্প বিস্তর ধারণা এবং জ্ঞান তৈরি হয়েছে, তার দ্বারা যদি আপনার উপকারে লাগে, সেটাই আমার কাছে সার্থকতা। আজকে এই ১ ঘন্টার সেমিনারে আমরা সকলকে জানাই পুনরায় আহ্বান এবং শুভেচ্ছা। তো আমরা প্রথমেই যে বিষয়ে আলোচনা করব সেটা হলো অর্থ কি করে। হোয়াট মানি ডাজ। অর্থ কি করে? অর্থ আমাদের প্রতিদিনের খরচ চালায়, অর্থ আমাদের সম্মানকে ধরে রাখে, অর্থ আমাদের পারিবারিক মর্যাদাকে উন্নত করে, অর্থ আমাদের যাবতীয় বিষয়গুলোকে কিনতে, ব্যবহার করতে, সুখ স্বাচ্ছন্দ্য তৈরি করতে সাহায্য করে। অর্থের দ্বারা কি শান্তি আনা যায়? যদিও এই নিয়ে অনেক প্রশ্ন আছে যে অর্থই অনর্থের মূল, অর্থ অশান্তির কারণ। কিন্তু এটাও ঘটনা যে অর্থ না থাকলে এবং প্রয়োজনের সময় অর্থ এবং উপযুক্ত পরিমাণ অর্থ না থাকলে আমাদের জীবনে শুরু হয়ে যায় নানান অশান্তি। ধরা গেল যে আপনি একটা বড় জিনিস কিনতে যাচ্ছেন, কিন্তু সেটা কেনার মতো হয়তো অত টাকা আপনার কাছে নেই। বর্তমান যুগে আমরা তারপরেও কিনতে পারি কি করে? আমরা জানি, লোন নিয়ে, ইএমআই করে। আর যত দিন এগোচ্ছে তত বিভিন্ন সংস্থা মানুষকে ছোটখাটো কারণ থেকে আরম্ভ করে বড় বড় কারণ সব ক্ষেত্রেই ঋণ দিচ্ছে, লোন দিচ্ছে। কিন্তু আমরা সবাই প্রায় এটা জানি যে ঋণ নিয়ে যদি আমরা অ্যাসেট তৈরি করি, যদি আমরা সম্পদ তৈরি করি, বা ঋণ নিয়ে যদি আমরা ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি করি, তাহলে তবু সেটা ঠিক আছে। কিন্তু ঋণ নিয়ে যদি আমরা আমাদের শখ আহ্লাদ পূরণ করি, ঋণ নিয়ে যদি আমাদের আগেকার ঋণের ইএমআই দিই, তাহলে কিন্তু আমাদের আর্থিক ভবিষ্যৎ একেবারেই ভালো না। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের ভবিষ্যতে কত টাকা লাগবে, কেন লাগবে, কোন দায়িত্ব আছে, কোন স্বপ্ন আছে। আসুন একবার এই বিষয়টা ভালো করে বোঝা যাক। আমি আপনাদের জন্য
একটু লিখে লিখে প্রথমে দেখাবো, তারপর আমি কিছু অন্যভাবেও দেখাবো আপনাদেরকে প্রেজেন্টেশনের মাধ্যমে। তো আমি প্রথমে একেবারে সহজ সরল ভাষায় আমি কয়েকটা জিনিস লিখছি, যদিও এই লেখাটা আমি ইংরাজি ভাষায় করব, কিন্তু অত্যাধিক সহজ বাংলায় সেটাকে আমি ব্যাখ্যাও করে দেব। তো চলুন আমি প্রথমে আপনাদেরকে দেখাবার জন্য একটা হোয়াইট পেজ নিচ্ছি। আপনাদের সামনে হোয়াইট পেজটা খুলেছে। এখন এটা সাদা কাগজ, কোরা কাগজ। এরপর এখানে লেখা বা আঁকা হবে, যেখান থেকে আমরা একটা পরিকল্পনার দিকে যাব। আমাদের জীবন কিন্তু সীমাবদ্ধ, আমরা অমর নই, কিন্তু আমরা এমনও বলতে পারি না যে আমরা মাত্র 1 বছর 2 বছরের জন্য পৃথিবীতে এসেছি। আমরা মোরাললেস প্রায় 100 বছরের কাছাকাছি পরমায়ু নিয়ে এই পৃথিবীতে এসেছি। তাহলে আমাদের জীবনটা অনেকটা এগিয়ে এসেছে। বিশেষ করে যারা সন্তানের বাবা মা হয়েছেন তাদের উদ্দেশ্য বলবো যে কারো আপনার বয়স 35, কারো 40, কারো হয়তো সদ্য এই মাত্র বাবা মা হয়েছেন। আপনি জীবনের অনেকটা অংশ এগিয়ে এসেছেন। জীবনের এখনো অনেকটা অংশ আপনার নিজের জন্য পড়ে রয়েছে, আর ঠিক একইভাবে জীবনের অনেকটা অংশ আপনার সন্তান সন্ততিদের জন্য পড়ে রয়েছে। আমরা যে পরিকল্পনা করব সেটা কিন্তু শুধুমাত্র আপনার জীবনের পরিকল্পনা নয়, এটা আপনার সন্তান সন্ততিদের জন্য পরিকল্পনা করব। তো চলুন, এটা যদি আপনার জীবন রেখা হয় এবং এটা যদি আপনার সন্তান সন্ততিদের জীবন রেখা হয়, তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের জীবন একটা সময়ের পরে অবশ্যই আমরা তারপর আর পৃথিবীতে থাকবো না, কিন্তু আমাদের সন্তান সন্ততি কিন্তু তারপরেও থাকবে। তো আমাদের আজকে যদি বয়স হয় 35 বছর এবং আমাদের সন্তানের বয়স যদি আজকে হয় 5 বছর, তাহলে আমারও বয়স বাড়বে, সন্তানদেরও বয়স বাড়বে। তো আজ থেকে 10 বছর বা 12 বছর পরে, 13 বছর পরে কি দাঁড়াচ্ছে, 12-13 বছর পরে এখন থেকে নিয়ে আমাদের বয়স কিন্তু তখন 47 থেকে নিয়ে 50-এর মধ্যে এরকম একটা জায়গায় যাবে। আমাদের সন্তানের বয়স কি হবে, তখন কিন্তু তাদের 17-18 থেকে নিয়ে 20-র মধ্যে যাবে, 17 থেকে 20-র মধ্যে যাবে। ঠিক একইভাবে আমাদেরও কিন্তু বয়স বাড়বে এবং আমাদের সন্তানদেরও বয়স বাড়বে। এরপর আমাদের বয়স 65-70-এর মধ্যে যাবে, অর্থাৎ আরো প্রায় 20 বছর পর, মানে এই জায়গা থেকে 20 বছর পর। তো এই জায়গা থেকে 20 বছর পর আমাদের সন্তানের বয়সও কিন্তু অনেকটা বাড়বে, অর্থাৎ তাদের এখন যদি 17 থেকে, তখন যদি 17 থেকে 20 হয়, তাহলে তারপরে আরো 20 বছর পরে তাদের 37 থেকে 40-এর মধ্যে বয়স হবে। অর্থাৎ ইতিমধ্যে তারা কিন্তু জীবনে, আমাদের সন্তানরাও কিন্তু জীবনে প্রতিষ্ঠা হয়ে গেছে। আজকে আমরা যে অবস্থায় আছি অভিভাবক, তারা তখন হয়ে যাবে অভিভাবক। ঠিক একইভাবে চলতে থাকবে তার পরবর্তী জীবন, অর্থাৎ তাদের সন্তানদের বয়স, তাদের সন্তানদের জন্ম হবে এরকম একটা জায়গা থেকে, এবং তাদের জীবনও কিন্তু চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে, এবং তাদের জীবন অনেক দূর পর্যন্ত চলবে, যেটা আমরা এঁকে দেখাতে পারলাম না। তো চলবে, অর্থাৎ আমাদের যারা পরের পরের প্রজন্ম। তো আজকে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে যে এই যে সময়টা, এই যে 17 থেকে 20, এই সময়টা আমাদের সন্তানের হাইয়ার এডুকেশন চালু হয়। আবার তার সঙ্গে কিন্তু তার কয়েক বছরের মধ্যেই দ- মানে দরকার হবে তাদের একটা বিবাহ সংসার তৈরি করা। হ্যাঁ, এটা অবশ্যই হায়ার এডুকেশনটা আমরা ধরতে পারি যে 18 থেকে 20-র মধ্যে চালু হবে, কিন্তু তাদের যখন বয়স হয়ে যাবে 22 থেকে 25 বা 28, আমি হাইস্ট ধরলাম, বা 30,
অনেকের এই সময় হয় ওয়েডিং, অর্থাৎ বিবাহ। আবার তাদের যখন বয়স হয়ে যাবে, আমরা সমস্ত আমাদের সন্তানদের কথা বলছি, তাদের বয়স যখন হয়ে যাবে, একটু বড় করি তাহলে দেখতে সুবিধা হবে আপনাদের, তাদের যখন বয়স হয়ে যাবে এই 28 থেকে 32, তখন কিন্তু তাদের আরেকটা জিনিস অবশ্যই দরকার হবে, সেটা হচ্ছে স্টেবল ইনকাম। তার আগেও ইনকাম হতে পারে, কিন্তু এই সময় থেকে অবশ্যই একটা ভালো পরিমাণ ইনকাম দরকার। কেন? কারণ তাদের জীবনেও বেশ কিছু জায়গা থাকবে, যেমন তাদের ফ্যামিলি হবে, তাদের চিলড্রেন হবে, এবং তাদেরও জীবনটাকে চলতে হবে। ওকে, তো আমরা এত দূরের কথা কেন ভাবছি? তার কারণ এটা আমাদের জীবনের পরম্পরা। আমাদের কথা আমাদের বাবা মারা ভেবেছেন, তাদের সাধ্য মতো তারা করেছেন। আবার আমাদের বাবা মার কথা তাদের বাবা মা ভেবেছেন এবং সাধ্য মতো তারা করেছেন। আমরা আমাদের সন্তানের কথা অবশ্যই ভাববো। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি উপার্জন কেন করেন, আপনি বলবেন এটা তো বোকা বোকা প্রশ্ন, উপার্জন তো করতেই হবে, নাহলে খাবো কি, পরবো কি, থাকবো কোথায়, চিকিৎসা কি করে হবে? অবশ্যই। কিন্তু যদি বলা হয় যে আপনি অল্প উপার্জনও তো থাকতে পারতেন যদি আপনার একার কথা ভাবতেন, আপনার একার কত খরচ হয়? আপনি হয়তো বললেন আমার একার 10,000, 15,000, বড় জোর 20,000, আর খুব লাক্সারিতে থাকলে 30,000। তাহলে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে শুধু আপনার খরচটা উঠে গেলেই তো আপনার ইনকাম শেষ, আর তো দরকার নেই, আপনি কি আমার সাথে সহমত হবেন? হবেন না। বলবেন শুধু কি আমার রোজগার, আমার খরচ? না, আমার রোজগার দিয়ে আমার খরচ হয় না, আমার খরচও হবে, আমার ওয়াইফের হবে, আমার মানে জীবন সঙ্গিনী বা জীবন সঙ্গীর হবে। আচ্ছা, এখানেই কি শেষ? না, আমার রোজগার দিয়ে আমার সন্তানের লালন পালন করতাম। এখন আবার যদি প্রশ্ন করি লালন পালনই কি শেষ? না, উত্তর হবে লালন পালনের পর তাদের জীবনে প্রতিষ্ঠা করে দিতে হবে, প্রতিষ্ঠা। আচ্ছা, প্রতিষ্ঠার আমরা কি কি রূপ দেখলাম? দেখুন, যখন আমরা তাকে হায়ার এডুকেশনে হেল্প করে দিচ্ছি, মানে দায়িত্ব এটা আমাদের, হেল্প করা বলা ভুল, আমাদের এটা দায়িত্ব। কারণ আমাদের মুখ অপেক্ষা করেই তারা থাকে, কারণ আমরাই তাদেরকে এই পৃথিবীর আলো দেখিয়েছি, আমরাই তাদেরকে এই পৃথিবীতে এনেছি। তাহলে হায়ার এডুকেশন প্রতিটা বাবা মার একটা দায়িত্ব। ওয়েডিং, বিবাহের খরচ, এটাও কিন্তু আজকের যুগের বাবা মায়েরই দায়িত্ব। কারণ ছেলে মেয়ে রোজগার করে তাদের বিয়ের খরচ জোগাড় করবে এমনটা সচরাচর হয় না, বা হলেও তারা কিছুটা করে, বেশিরভাগটা বাবা মা করে। আর যদি বলে স্টেবল ইনকাম, ইনকাম করা মানে সন্তানের ইনকাম নিয়ে আমার মাথা ব্যথা কেন? অবশ্যই আপনার মাথা ব্যথা হওয়ার কথা ছিল না, কিন্তু বর্তমানের যা যুগ, আমরা তাকে হায়ার এডুকেশন দিয়ে দিলাম, ওয়েডিং দিয়ে দিলাম, বিয়ে দিয়ে দিলাম, আমার দায়িত্ব শেষ। কিন্তু বর্তমানের যা যুগ, হায়ার এডুকেশন দেওয়ার পরও আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি না। এডুকেশন তো দিয়েছি, তারপরে সে চাকরি পাবে তো? যদি চাকরি পায়ও, তার যেটুকু মাইনে সেটা দিয়ে সে তার বিবাহিত জীবন কাটাতে পারবে তো? বিয়ে তো দিয়ে দিয়েছি, সংসার চলবে কি করে? ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে যদিও আমরা জানি আমাদের ভারতীয় পরিকাঠামোয় 99% হয়তো মেয়েরা তাদের শ্বশুর বাড়ি চলে যায়, তাই বিয়ে দেয়া মানে আমরা আগেকার যুগে ভাবতাম আমার দায়িত্ব শেষ। কিন্তু বর্তমান যুগে মেয়েদের ক্ষেত্রেও বিয়ে দেওয়ার পরও বাবা মায়ের একটা চিন্তা থাকে যে সে তো পর বাড়িতে গেল, পর নির্ভরশীল হয়ে গেল, তার যদি নিজের একটু হলেও ইনকাম থাকতো, নিজের কিছু টাকা পয়সা থাকতো, রেগুলার উপার্জনের ব্যবস্থা থাকতো মেয়ের, শ্বশুর বাড়িতে গিয়েও সে কিছুটা হলেও আত্মমর্যাদা এবং আত্মনির্ভরশীল হতে পারত। হ্যাঁ, আমরা জানি যে বর্তমানে আমাদের বর্তমান সরকার মেয়েদের একটা টাকা দিচ্ছে, কিন্তু ওই টাকা আগামী দিনে পাওয়া যাবে কিনা বা ওই টাকা দিয়ে সত্যিকারের নির্ভরশীলতা আসে কিনা আমরা কেউ জানি না। তাই মেয়ের হাতে কিছু টাকা নিয়মিত যেন পায়, মেয়ের মাথার উপর কিছু টাকা যেন থাকে। ছেলে
যেন সঠিক উপার্জন করে। না করলে বাবা মায়ের কি দায়িত্ব? বাবা মায়ের দুটো দায়িত্ব কিন্তু এখানে থেকে যায়। তাহলে আমরা প্রথম দেখছি হায়ার এডুকেশন। এটা তো আমরা সবাই জানি যে আমাদের নিজেদের জীবনের বাইরেও যদি সন্তানের কথা বলি, তাহলে হায়ার এডুকেশন একটা জায়গা যেখানে কিন্তু আমরা আমাদের সন্তানকে হাইয়েস্ট বেটার কোয়ালিটির এডুকেশন দেওয়ার চেষ্টা করি। তার জন্য একটা খরচ হয়, এককালীন বা টাকা জমিয়ে রাখতে হয়। বিবাহের জন্য আমরা কিছু টাকা সরিয়ে রাখি, আর না হলে অনেক ক্ষেত্রে দেখা যায় জমি জায়গা বিক্রি করে কিংবা ধার দেনা করেও বিয়ে দিতে হয়। বুদ্ধিমান ব্যক্তিরা এগুলো সব অগ্রিম পরিকল্পনা করে। আর আপনিও একজন সচেতন অভিভাবক। আপনার সন্তানদের যদি হায়ার এডুকেশনের এবং ওয়েডিং এর জন্য এখনো হাতে কয়েকটা বছর থাকে, তাহলে অবশ্যই আপনি এখন থেকে পরিকল্পনা করে তার জন্য মোটা টাকার ফান্ড তৈরি করতে পারেন। আর বলছিলাম এই লাস্টের অংশটা, স্টেবল ইনকাম। তাকে এডুকেশন দেওয়ার পরও আমরা যদি তার স্টেবল ইনকাম দিতে না পারি, তখন আমরা দুটো ব্যবস্থা করতে পারি। তার জন্য একটা ক্যাপিটাল তৈরি করে দিতে পারি, ক্যাপিটাল ফর চাইল্ড, যেটা তাকে আমি দিয়ে দেব। হায়ার এডুকেশন 18-20 বছরে দিয়েছি, কিন্তু আবার 28-30 বছর বয়সে গিয়ে আবার একবার দেব। দেব কেন? এই প্রশ্নে আমি যাব না। আমরা দেব কারণ আজকের যুগের বাবা মা দিচ্ছে, দেয়া উচিত বলে মনে করছি। কারণ আমি যদি খেয়ে পড়ে বাঁচি, তারপরে কিছু টাকা যদি রাখতে পারি, আলটিমেটলি টাকাগুলো কাদের দেব? আমাদের ছেলে মেয়েদেরকেই দেব না? তো যদি পরিকল্পিত আকারে দেব দিই তাহলে ভালো। মানে অতীতে অনেক গার্জেনকে আপনি দেখে থাকবেন যে বাবার মৃত্যুর পর ছেলে মেয়েরা সম্পত্তি পায়। এখনো হয়। আচ্ছা ধরুন কোন একজন বাবার মৃত্যু হলো 90 বছর বয়সে, তারপর সম্পত্তি পেল। ততদিনে তার ছেলে মেয়েদের বয়স কত হয়েছে? 60, 65, 55, 50। একবার ভাবুন তো, টাকার দরকার সব সময় আছে, কিন্তু কোন সময় একটা সন্তানের টাকাটা পেলে ভালো হয়? তার 60 বছর বয়সে, নিজের 60 বছর বয়সে, নিজের 55 বছর বয়সে, নাকি নিজের 30 বছর বয়সে, 32 বছর বয়সে? তাই আজকের গার্জেনরা মৃত্যুর পর সম্পদ অবশ্যই রেখে যাবে, কিন্তু সন্তানের 28-30 বছর বয়সেও তাকে কিছু ক্যাপিটাল দেয়া যায় কিনা এই নিয়ে ভাবছে। এই ক্যাপিটালটা কি কাজে লাগবে? এই ক্যাপিটালটা প্রথমত যেটা কাজে লাগবে সেটা হচ্ছে তার একটা ব্যবসা করার জন্য। যদি কেউ ব্যবসা করতে যায় কোনো সন্তান, যে আমি চাকরি পেলাম না বা আমার মনোমতো চাকরি পেলাম না, ব্যবসা। কিংবা ধরুন কেউ হায়ার এডুকেশন করে এসেছে, ডক্টর হয়ে এসেছে, লয়ার হয়ে এসছে, কিংবা কোনো প্রফেশনাল এডুকেশন করে এসছে। তো ডাক্তার লয়ার প্রফেশনাল হয়ে এলেই তো প্রথমে সবকিছু হয় না। তার জন্য একটা অফিস দরকার হতে পারে, একটা সেট আপ, একটা ক্লিনিক, একটা চেম্বার। একটা চার্টার অ্যাকাউন্টেন্ট, তার একটা চেম্বার লাগে। একটা ডাক্তার, তার মিনিমাম একটা চেম্বার লাগে। এর থেকে বড় বড় অনেক সময় লাগে। তো তার জন্য, অর্থাৎ আমি যদি সহজ কথায় লিখি যে চেম্বার, এগুলো ছেলে বা মেয়ে যেই হোক তাদের জন্য আমরা রাখতে পারি। চলুন এইখানে একটা প্রশ্ন আমি করেই দিই, এই সময় কমপক্ষে কত দরকার? আমি তো আপনাকে বলবো 50 লাখ টাকা দরকার হবে। কারণ আমার সন্তানের বয়স যখন 30 হবে, আর যদি আজকে আমার সন্তানের বয়স 5 বছর বা 4 বছর বা 3 বছর বা 7 বছরও হয়, তাহলে 30 বছরও তো এখন অনেক সময়। 20-25 বছর পরে যদি তার 30 বছর বয়স হয় বা 28 বছর বয়স হয়, তাহলে ততদিনে কিন্তু মিনিমাম 50 লাখ টাকা না থাকলে আমরা সন্তানকে কোনো এমন কিছু দিতেই পারলাম না। তাই সন্তানকে আমাদের দিতে হবে একটা অ্যামাউন্টের টাকা। যে পারবে সে দেবে, কিন্তু মনে রাখবেন প্রায় প্রতিটা গার্জেনই পারে, যদি সে সঞ্চয় করে, যদি সে ভাবনা চিন্তা করে, পরিকল্পনা করে। তবে কম্পালসারি কোনটা? হায়ার এডুকেশন কম্পালসারি, স্টেবল ইনকাম এটা কম্পালসারি না হলেও বুদ্ধিমান ব্যক্তিরা এখন করছে। কারণ কোনো গার্জেন নিশ্চয়ই দেখতে চাইবে না যে আমার সন্তানকে উপার্জন করতে পারছে না। আচ্ছা চলুন, এটাই যেটা আমি বলছিলাম, যে যদি আমরা স্পেশালি ফর গার্ল চাইল্ডের কথা ভাবি, এবং সেই গার্ল চাইল্ড যদি বর্তমান সমাজ ব্যবস্থায় সে যদি
ইন লস হাউসে চলে যায়, অর্থাৎ ইন লস হাউস মানে তার শ্বশুর বাড়ি চলে যায়, এবং সেখানে যদি নো ইনকাম তার হয়ে যায়, তাহলে কিন্তু একটা জিনিস তার দরকার হবে, তার একটা রেগুলার ইনকাম দরকার হবে, রেগুলার ইনকাম। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, চাইল্ড, সেটা মেল চাইল্ড বা ফিমেল চাইল্ড যাই হোক না কেন, তার একটা ক্যাপিটাল দরকার হতে পারে বিজনেসের জন্য বা চেম্বারের জন্য, এবং গার্ল চাইল্ডের ক্ষেত্রে স্পেশালি দরকার হবে একটা রেগুলার ইনকাম, এবং অবশ্যই তার মাথার উপরেও যদি কিছু ফান্ড তাকে দিয়ে দেয়া যায় বা ব্যবস্থা করা যায়, কেমন হয়? প্রয়োজন হলে 2-5 লাখ টাকা সে তুলতে পারবে, এবং সেটা যদি তার প্যারেন্ট দিয়ে দেয়, কেমন হয়? কারণ আলটিমেটলি আমাদের সম্পত্তি তো আমাদের সন্তানদের মধ্যেই ভাগ বাটোয়ারা হওয়ার কথা। তাই আমরা যদি তার জীবনের শুরুতে দিতে পারি, হ্যাঁ, বলছি না যে আপনার বাড়ি ভাগ করে দিন, আপনার জমি ভাগ করে দিন, এগুলো তো আপনার শেষ জীবনের প্রশ্ন, কিন্তু আমরা তো কিছু ক্যাপিটাল ক্রিয়েট করে দিতে পারি, পারি কি পারি না? আচ্ছা, আরেকটা জিনিস, আচ্ছা চলুন, এটা তো গেল গার্ল চাইল্ড। এবার যদি আমরা বয় চাইল্ডের ক্ষেত্রে ধরি, অর্থাৎ আমাদের যে পুত্র সন্তান, বয় চাইল্ড কিন্তু তখন আর বয় চাইল্ড নেই, তখন কিন্তু এ গার্ল চাইল্ডও কিন্তু তখন আর গার্ল চাইল্ড নেই, তখন সে আমাদের ডটার হয়ে গেছে। ডটার মানে তারা তখন প্রাপ্তবয়স্ক ডটার, আর এ এ আমার সন হয়ে গেছে যে প্রাপ্তবয়স্ক। এদেরও কি একটা স্টেবল রেগুলার ইনকামের দরকার হতে পারে? হতে পারে। কেন দরকার হতে পারে দেখুন, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবে। ধরা গেল মিস্টার এক্স, ওনার সন্তান মিস্টার বা মাস্টার, আচ্ছা মিস্টারই দিয়ে দিই তখন, প্রাপ্তবয়স্ক ওয়াই। এবার মিস্টার ওয়াই মিস্টার এক্স সন্তানকে ভালো করে মানুষ করেছে। এবার মিস্টার ওয়াই যখন সে চাকরি পেল, হয়তো আজকের যুগের হিসাবে যদি বলি, তাহলে সে হয়তো 15,000 টাকা পার মান্থের একটা সার্ভিস পেল, কিন্তু তার ইতিমধ্যে সংসার হচ্ছে, এক্সপেন্ডিচার কিন্তু 25,000 বা 30,000-এ গিয়ে দাঁড়াচ্ছে। কি হবে? দুটো উপায় থাকবে, হয় এই চাকরি করতে করতে লোন হতে থাকবে, বা বাবা মাকে কিছুটা সাপোর্ট করতে হবে, আর একটা, তাকে কোনো বিকল্প অল্টারনেটিভ ইনকাম সোর্স চালু করতে হবে। হ্যাঁ, আজকের যুগে ম্যাক্সিমাম ছেলে মেয়েরা একটা চাকরির সঙ্গে আর একটা অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম চালু করার চেষ্টা করছে, যেটাকে আমরা সাইড হ্যাসেল বলছি। আচ্ছা চলুন, এই সাইড হ্যাসেল কি প্রথমত খুব সহজ, দ্বিতীয়ত ধরুন কেউ একটা চাকরি করতে গিয়ে 8 আওয়ার টাইম দিয়ে দিচ্ছে, আবার যদি সাইডে কিছু করতে যায় আবার 4 আওয়ার, বেরিয়ে গেল তার 12 ঘন্টা। হ্যাঁ, অর্থ পরিকল্পনার সঙ্গে জীবনেরও পরিকল্পনা করা দরকার। সে জেগে থাকে 16 ঘন্টা, তার অন্যান্য কাজ রয়েছে, নিজস্ব কাজ রয়েছে, 12 ঘন্টা সে শুধু খাটছে, পরিশ্রম করছে, শুধুমাত্র সংসার খরচটাকে বজায় রাখার জন্য, আর না হলে বাবা মায়ের থেকে ভর্তুকি নিতে হচ্ছে। এটা কিন্তু রিয়েল লাইফ এক্সাম্পল। তো চলুন, এরকম কি করা যায় না যে তার ওন ইনকাম, আমি বলছি না যে ইনকাম বাড়াবার সে চেষ্টা করবে না, আরো বেটার সার্ভিস পাওয়ার চেষ্টা করবে, অবশ্যই করবে, কিন্তু এমনও হয় সারা জীবনই আমরা অনেকে স্ট্রাগল করি, কেন করি? আমাদের মাইনে বাড়ছে, আপনি নিজের ক্ষেত্রে বা বন্ধু বান্ধবদের ক্ষেত্রে কল্পনা করে দেখুন, যে অনেকেই বলে থাকে দেখবেন যে 30,000 মাইনে বেড়ে 50,000 হয়ে গেছে, তবুও সেই একই হাল। 50,000 বেড়ে 70,000 হয়ে গেছে, হাল কিন্তু চেঞ্জ হয়নি। কেন? ইনকাম বাড়লেও অনেক সময় খরচ বাড়ছে, মুদ্রাস্ফীতির জন্য সমস্যা হয়। তাই ইনকাম সন্তানের বাড়লেও যদি খুব না বাড়ে, অনেক সন্তানই আগামী দিনে একই সমস্যায় পড়ে থাকবে, যেমন আমাদের অনেকে পড়ে থাকি। কোনো সময়ই আমরা আর্থিক স্বাধীনতা পাই না, কোনো সময় নির্দ্বিধায় বলতে পারি না যে আমার বেশ ভালো ইনকাম, আমার সব খরচের পরও বেশ আরামে আছি, অনেক টাকা বাঁচাতে পারছি। তো ধরা গেল তার ওন ইনকাম 15,000,
তাকে আরো 60 থেকে 10,000 ইনকাম করতে হচ্ছে। না করলে কি হবে? আয়দা সে লোনে পড়ে যাবে, ঋণ, অথবা তাকে তার বাবা মায়ের দ্বারা ভর্তুকি প্রাপ্ত হতে হবে। আচ্ছা, মোট হলো 25,000। এতে করে কি হলো? তার সংসার ঠিকঠাক চলতে থাকে, খরচ কমানো যায়। কিন্তু কতটা কমানো যায়? বেশি তো না। হ্যাঁ, এবার তার ইনকাম ধীরে ধীরে বাড়তে থাকলো। পরবর্তী সময় দেখা গেল তার ইনকাম হয়ে গেল 30,000, কিন্তু তখনও তার শর্টেজ আছে। সেই শর্টেজের জন্য তখনও সে 10,000 টাকা বাইরে থেকে ইনকাম করার চেষ্টা করছে, এবং এই স্ট্রাগল তার সারা জীবন চলতে পারে। আচ্ছা, যদি এমন হয় যে প্যারেন্ট 100 টাকা ইনকাম করছে, এখন তার থেকে 20 টাকা বা 30 টাকা, 20 টাকাই ধরুন, 20 টাকা সে বলল আমি আমার চাইল্ডের ফিউচার গঠনের জন্য, ফিউচার মেকিং এর জন্য আমি স্যাক্রিফাইস করব। কারণ আজকে পিতা বা মাতার স্যাক্রিফাইস আগামী দিনে সন্তানের আনন্দ এবং তার স্টেবিলিটি তৈরি করব। ক বছর করব? ফর নেক্সট 15 ইয়ার্স, বা 16 বছর, 15 বছর আমি করব। তার মানে যদি কোনো প্যারেন্ট মাসে 70,000 টাকা ইনকাম করে, সে যদি তার 20% টাকা দিতে চায়, দ্যাট মিনস 14,000 টাকা। যদি কোনো গার্জেন 1 লাখ টাকা ইনকাম করে প্যারেন্ট, এবং তার 20% দিতে চায়, তাহলে 20,000 টাকা। এর নিচে ওপরে হতেই পারে, আমি দেখাচ্ছি। এবার এই 20,000, 14,000কে 12 দিয়ে গুণ করলে কি দাঁড়ায় সেটা হচ্ছে, আর 20,000কে 12 দিয়ে মানে 12 মাস, তাহলে 168, সরি 140 আর 28, না মানে 100, ঠিকই বলছিলাম, 168, 1,68,000 সম্ভবত। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার 2,40,000। ক বছরের জন্য? 15 বছর বাঁচাচ্ছে। যদি আপনি ভাবেন যে প্রায় প্রায় 24 লাখ টাকা এবং 36 লাখ টাকা আমি রাখছি, ইয়েস আপনি রাখছেন, কিন্তু এই টাকাটা রাখবেন কোথায়, আর কেন রাখবেন, কিভাবে পেতে চান, এই নিয়ে আমি এরপর আলোচনা করব। তো আমরা বুঝে নিলাম এখন যে জায়গাটা, যে সন্তানের হায়ার এডুকেশন। চলুন, এখানে একটা প্রশ্ন আমার করা দরকার, সেটা হচ্ছে হায়ার এডুকেশনের জন্য কত দরকার হতে পারে, মানে আজ থেকে 15-16 বছর পর। আমি এটা বলবো, সবচেয়ে কম 30 লাখ থেকে আরম্ভ করে প্রায় 2 কোটি টাকা পর্যন্ত আগামী দিনে লাগবে ছেলে মেয়েদের ভবিষ্যৎ গঠনের জন্য, শুধু পড়াশোনার খাতে। ডিপেন্ড করছে কোন ধরনের পড়াশোনায় তাকে দেবেন। একটা যদি নর্মাল বিএ এবং এমএ বা বিএসসি এমএসসি পড়াতে হয়, এই 5 বছরে তার থাকা, খাওয়া, টিউশন ফিস, বই কেনা, যাতায়াত খরচ, এটা নিয়েও বর্তমান যুগে 5 বছরে প্রায় 3 থেকে 5 লাখ টাকা খরচ হয়। কারণ তার সঙ্গে তাকে আরো কিছু কোর্স করতে হতে পারে, চাকরির জন্য প্রিপারেশন নিতে হয়, বিভিন্ন কোচিং সেন্টার হতে পারে, ইয়েস, তাকে ল্যাপটপ কিনতে হতে পারে, আরো অনেক কিছু, তার মোবাইল বিল থেকে আরম্ভ করে। তাহলে আজকের যুগে যদি 3 থেকে 5 লাখ টাকা নর্মাল বিএ বিএসসি বা নর্মাল গভর্নমেন্ট কলেজে পড়তে খরচ হয়, আজ থেকে 15 বছর পরে এই 3 থেকে 5 লাখ টাকাটা গিয়ে দাঁড়াবে কিন্তু কমপক্ষে 10 থেকে 15 লাখ টাকা, বা আরো বেশি। তবু আমি 30 লাখ কেন ধরলাম? কারণ আগামী দিনে গভর্নমেন্ট এডুকেশনের তুলনায় প্রাইভেট এডুকেশন, বিভিন্ন কোর্স, এগুলোর চল বেশি হয়ে যাবে, বর্তমানে হয়ে গেছে। এবং একটি নর্মাল ডিগ্রি না, কিছু প্রফেশনাল ডিগ্রি না করলে আগামী দিনে চাকরি পাওয়া, ব্যবসা করা দুটোই দুষ্কর হয়ে যাবে, বা কোনো প্রফেশন চালানো।
তাই আমরা ধরে রাখছি যে গভর্নমেন্ট প্রাইভেট মিলিয়ে তাকে একটা খরচের জায়গায় যেতে হবে। বর্তমানে যদি এটা ভাবি, আমরা সবচেয়ে কম 10 লাখ টাকা খরচ হবেই হবে, যেটা আগামী দিনে 30 লাখ। আর 2 কোটি কেন ধরলাম? কিছু কিছু হাই এন্ড প্রফেশন, যেমন ধরুন ডাক্তারি পড়াতে প্রাইভেট মেডিকেল কলেজে, বা এমবিএ পড়াতে টপ কলেজগুলোতে, কিংবা বিদেশে পড়াতে বিরাট পরিমাণ খরচ হয়, যেটা আগামী দিনে 2 কোটি টাকায় গিয়ে দাঁড়াতে পারে। এবার চলুন বিয়ের জন্য কত খরচ হতে পারে। বর্তমানে একটা সন্তানকে বিয়ে দিতে গেলে একদম গরিব মতে দিতে গেলেও 3 লাখ, আর একটু ভালো করে দিতে গেলে 10 লাখ টাকা খরচ হয়। এবং এটা আমাদের বাবা মায়ের স্বপ্ন থাকে যে আমরা এই খরচ করব। এখানে কিন্তু যৌতুক বা ডাউরি সিস্টেমের কথা আমি বলছিই না, আমি শুধু একটা বিয়ের জন্য টোটাল খরচ। কারণ বিয়ে আমাদের পশ্চিমবঙ্গ এবং পুরো ভারতবর্ষের একটা বড় অনুষ্ঠান, এবং এই খরচটা আজ থেকে 20 বছর পরে গিয়ে কত দাঁড়াবে। কারণ 20 কেন, কারণ সন্তানরা যদি ছোট থাকে তাহলে এখন থেকে 15 কেন, 20-25 বছর পরে হয়তো তাদের বিয়ে হবে। তো তখন কিন্তু এইটা যেটা 3 লাখ বলছি, এটা কিন্তু প্রায় 3 থেকে 4 গুণ হয়ে যেতে পারে। আমি যদি 3 গুণও ধরি তাহলে প্রায় 10 লাখ, এবং 10 লাখটা হয়ে যাবে আপনার 30 লাখ। তাহলে 10 থেকে 30 লাখ টাকার একটা খরচ কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা বুঝে গেছি যে সন্তানকে মানুষ করতে গেলে একটা টাকার দরকার হবে। পড়াশোনার সময় আমরা দেখলাম মিনিমাম 30 লাখ, তার বিয়ের সময়ও দেখলাম মিনিমাম 10 লাখ থেকে, আমরা 30 লাখ ধরেছিলাম, আমি অ্যাভারেজে 15 লাখ ধরে নিচ্ছি। এবং তার যখন বিজনেস মানে বা চাকরি হবে না, বা কমজোর চাকরি হবে, এই সময় একটা রেগুলার ইনকাম সোর্স তাকে আমাদের দেওয়া দরকার, অথবা বিজনেস ক্যাপিটাল দেওয়া দরকার। আয়দার বিজনেস করার জন্য কোনো ফান্ড দেব, অথবা আমরা তাকে রেগুলার আই সোর্স মানে রেগুলার ইনকাম সোর্স দেব। যদি বলেন দেব কি দেব না, আমি জানি না, নাও জানতে পারেন, দিতে হবে কি নাও জানেন না। কিন্তু আমরা যদি এই বর্ষাকাল আসছে, বা এখনো অনেক সময় কালবৈশাখী হয়, আমরা অনেক সময় বুঝতে পারি না যে আজ বৃষ্টি হবে কি হবে না। আবহাওয়া দপ্তর বললেও আমরা বুঝতে পারি না, বা আমরা খেয়াল করি না। কিন্তু আমরা সবাই জানি যে বর্ষাকালে ছাতা নিয়ে যেতে হয়। কেন? যদি হয় তখন কিন্তু আমি ছাতা না থাকলে ভিজে যাব। ঠিক তেমনি আমাদের আদৌ লাগবে কিনা, কিছু তো লাগবে, যেমন হায়ার এডুকেশন লাগবে, ওয়েডিং এ লাগবে। কিন্তু এইটা, এই সোর্স অফ ইনকাম ফান্ড, এটা পুরোপুরি লাগবে কিনা আমরা জানি না, কিন্তু লাগতে পারে ভেবে প্রতিটা গার্জেনের এগোনো উচিত। তাহলে আমরা চাইল্ডের ক্ষেত্রে 3 জায়গায় টাকা লাগবে আমরা বুঝে নিচ্ছি। কখন লাগবে? একটা তাদের 18 থেকে 20 বছর বয়সে, একটা লাগবে 22 থেকে 25-27 বছর বয়সের মধ্যে, আর একটা লাগবে 28 থেকে 32 বছর বয়সের মধ্যে। 3 বার তাদেরকে হেল্প করা যায় কিনা, না পারলে অন্তত একবার বা অন্তত 2 বার অবশ্যই তাকে হেল্প করুন। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আজকে আমরা কেন এই সেমিনারটায় এসেছি? আমরা জানতে চাই যে আমাদের কি করণীয় আছে, আমাদের কি কর্তব্য আছে, কোন জায়গাটা আমরা পূরণ করতে চলেছি আমাদের সন্তানের জন্য। এটা তো গেল সন্তানের কথা, এটা তো গেল তাদের ভবিষ্যৎ গঠন। আচ্ছা, এবার আসা যাক আমাদের নিজেদের ভবিষ্যৎ কিছু লাগছে কিনা। একটু আগে দেখলাম আমাদের যখন 45 থেকে 50 বছর বয়স হবে তখন আমাদের সন্তানদের নিয়ে আমাদের অনেকগুলো কাজ করতে হবে, বা 55 বছর বয়স পর্যন্ত আমাদের অনেকগুলো কাজ সন্তানকে নিয়ে আছে। এবার 65, 70 বা 75 বছর আমাদের যখন বয়স হবে, তখন কিছু কাজ এমন আছে বা দায়িত্ব যেটা আমাদেরকে নিয়েও করতে হবে, আমাদেরকে নিয়েও ভাবতে হবে। কি? ধরা গেল, এবার চলে আসুন আপনার নিজের জায়গা। ধরা গেল আপনি এখন ইনকাম করছেন 50,000। ধরা গেল আপনি 45-50 বছরে গিয়ে ইনকাম করবেন 1 লাখ।
ধরা গেল আপনি রিটায়ারমেন্টের মুখে গিয়ে ইনকাম করবেন 2 লাখ বা 1.5 লাখ, আমি কিন্তু একদম কম ধরেছি, অ্যাকচুয়ালি এর থেকে অনেক বেশি ইনকাম কিন্তু তখন আপনি করবেন। এবার একটা সময়ের পরে আমাদের ইনকাম কিন্তু বন্ধ হবে। চাকরি করলে রিটায়ারমেন্ট, ব্যবসা করলেও নিজেকে সরিয়ে নেয় ব্যবসা থেকে, আমাদের হয় ইনকাম জিরো হয়ে যাবে, কিংবা আমাদের ইনকাম লো হয়ে যাবে। তখন আমাদের খরচ কি হবে? এক্সপেন্ডিচার। আচ্ছা, কারা আছেন তখন? তখন আমি আছি, আমার জীবন সঙ্গিনী আছে, অর্থাৎ মিনিমাম আমরা দুজন থাকবো ধরে নিতে পারি। এক্সপেন্ডিচার কি হবে? আপ হবে। কি বললাম? খরচ বাড়বে। আচ্ছা, একবার ভাবুন তো, যে যার ইনকাম রিটায়ারমেন্টের আগে পর্যন্ত 1.5 লাখ হচ্ছিল, আমি 1.5 লাখই ধরলাম, তার হঠাৎ করে যদি জিরো ইনকাম হয়ে যায় বা ইনকাম কমে গিয়ে 50,000 হয়ে যায়, তাহলে কিন্তু তার একটা গ্যাপ পড়বে। কেন? খরচ তো কমবে না, খরচ বাড়বে। যদি বলেন কি করে? আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, ছেলেমেয়েরা তো বড় হয়ে গেছে অনেক আগেই, আপনার 45 থেকে 55 বছর বয়সেই বড় হয়ে গেছে, তবু আপনার খরচটা কমেনি কেন? কারণ এরপর ধীরে ধীরে আপনার দায়িত্ব, আপনার কর্তব্য, আপনার মেডিকেল খরচ, আপনার অ্যাসিস্ট্যান্স খরচ এবং আপনার লাইফস্টাইল খরচ সবই বাড়ছে। তো 1.5 লাখ টাকার জায়গায় হঠাৎ করে আপনার ইনকাম যদি 50,000-এ নেমে আসে বা জিরো হয়ে যায়, একটা বিশাল গ্যাপ। কিন্তু আমরা অনেকে মনে করি যে যখন আমরা অবসর নেব তারপর আর কতদিন থাকবো পৃথিবীতে। এই জায়গার একটা ছোট্ট ধারণা দিই। আমাদের আগেকার যুগে মনে করা হতো যে 60 বা 70 বছরে রিটায়ার্ড হয়ে যাব, 70 বছর বয়সের পরে তা মানুষ থাকেই না। এই কথাটা কিন্তু বাস্তব ছিল। কারণ আজ থেকে মাত্র 20 বছর আগে আমাদের ভারতীয়দের গড় আয়ু ছিল মাত্র 64 বছর, আর আজকে আমাদের ভারতীয়দের গড় আয়ু কিন্তু 74 বছর। মানে 20 বছরের মধ্যে 10 বছর আয়ু বেড়েছে। আপনার এখন বয়স কত? 35। 20 বছর পরে আপনার বয়স কত হবে? 55। আচ্ছা, আপনার 70 বছর বয়স কখন হবে? আরো 15 বছর পর। তার মানে এখন থেকে 35 বছর পরে, এখন থেকে 35 বছর পরে ভারতীয়দের গড় আয়ু কত হবে জানেন? কমপক্ষে 90-এর ওপর। আচ্ছা, বর্তমানেও তো আমরা দেখছি বহু মানুষ আছেন যারা কিন্তু 90 বছর পাচ্ছেন। আমরা কিছুদিন আগে আমাদের প্রিয় শিল্পী আশা ভোসলেকে হারালাম, এবং আমরা শুনলাম যে তার বয়স হয়েছিল 92। আর তারও কিছু বছর আগে আমরা হারিয়েছি লতা মঙ্গেশকরকে, তারও বয়স ছিল 92 বছর। আজ থেকে প্রায় 12 বছর আগে আমরা ভারতে আমাদের বাংলার একজন শিল্পীকে হারিয়েছি, অনেককেই হারিয়েছি, তার মধ্যে মান্না দে, তার বয়স হয়েছিল 94 বছর। অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি যে অনেক মানুষই 90 পর্যন্ত এখনই বাঁচছেন, আগামী দিনে তো বাঁচবে। আচ্ছা, যদি এমন হয় যে মেডিকেল সায়েন্সের উন্নয়ন আপনার স্বাস্থ্যের সচেতনতার কারণে 100 বছর পেরিয়ে গেলেন, 105 বছর পেরিয়ে গেলেন, কেমন হয়? শুনতে তো ভালোই লাগছে। কিন্তু এই যে 65-র পর বা 70-এর পর বা কারো কারো ক্ষেত্রে 60-এর পর যদি ইনকাম না থাকে বা ইনকাম কমে যায়, এবং আমি এবং আমার ওয়াইফ দুজন, বা আমার ওয়াইফ এবং মানে ওয়াইফ এবং তার হাজব্যান্ড যদি দুজনে থাকে, তখন কিন্তু খরচ কমবে না, বাড়তেই থাকবে। কেন? মেডিকেল খরচ, অ্যাসিস্ট্যান্স খরচ, আর দিন রাত যে আমাদের মুদ্রাস্ফীতি হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, খরচ বাড়বে। তো একবার ভাবুন তো, 90 বছর বাঁচলে অবশ্যই আনন্দের, কিন্তু সত্যিই কি সেটা আনন্দের বা ভোগের হবে যদি না আপনার কাছে সোর্স অফ ইনকাম থাকে? আচ্ছা, একটা অন্য দিক থেকে দেখা যায় যে আমরা জীবনকে যদি এইভাবে ভাগ করে দেখি, এইভাবে টোটাল একটা লাইফকে যদি আমরা দীর্ঘ লাইন টানি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের জীবনের একটা অংশ, ধরুন এই অংশটা আমি কালার করে দিচ্ছি, এই অংশটা, তারপরের একটা অংশ, এই অংশটা আরেকটা কালার করে দিচ্ছি, আমরা গ্রিন অংশ করে দিচ্ছি, গ্রিন। আর এই অংশটা, এটা ব্ল্যাকই থাক।
আচ্ছা, গ্রিনটা আপনারা ভালো করে বুঝতে পারছেন না, তো আমরা এই জায়গাটায় আমরা একটা স্পেস দিয়ে দিই। তো দেখুন, এই যে জায়গাটা, এটা কখন, না আপনার জন্ম থেকে, আমাদের প্রত্যেকের জন্ম থেকে 20 বছর, 22 বছর, 25 বছর, কোনো কোনো ক্ষেত্রে 30 বছর পর্যন্ত আমরা আমাদের গার্জিয়ানের ওপর নির্ভরশীল হই। হ্যাঁ, আগেকার যুগে 15-16 বছর বয়স হয়ে গেলেই গার্জেনরা হাত তুলে দিতেন। তারপরে দেখা গেল 18, 22, 25 পর্যন্ত গার্জেনরা ছেলে মেয়েদেরকে লালন পালন করছে, মানে হেল্প করছে। আবার একটা সময় দেখা যাচ্ছে যতক্ষণ না তার চাকরি হচ্ছে, বিয়ে হচ্ছে, ততক্ষণ হেল্প করছে। তার মানে এই সময়টাতে আমরা কিন্তু নির্ভরশীল, কিন্তু এই সময়টায় আমরা আত্মনির্ভরশীল। আবার মজার ব্যাপার, এই সময়টা মানে যখন আমরা, আমি 30 ধরে নিচ্ছি, ধরে নিন 30, এবং এইটাকে আমরা ধরে নিচ্ছি 70ই ধরে নিলাম বা 65 ধরে নিলাম, তাহলে 30 থেকে 65 আমরা আত্মনির্ভরশীল। আবার আমাদের ওপর অনেক মানুষ নির্ভরশীল হয়ে যায়। আর যত আমাদের ইনকাম হবে, যত গ্রোথ হবে, যত স্বপ্ন পূরণ, সব এই সময়, অর্থাৎ 30 থেকে 65। আচ্ছা, 65-র পরের জীবন, এখানে কিন্তু দুরকম রাস্তা পাওয়া যায়। 72% মানুষ এই সময়েও নির্ভরশীল থাকছেন শহরে, আর গ্রামে 82% মানুষ এই সময় নির্ভরশীল থাকছেন। তার মানে মাত্র 28 থেকে 38, সরি, 18 থেকে 28% মানুষ নিজের রোজগারে নিজে চলছেন। বয়স 90, বয়স 80 বা 100, যাই হোক না কেন, নিজের রোজগারে নিজে চলছেন। আচ্ছা, এই সময় রোজগার করার জন্য তারা কি মাঠে ঘাটে পরিশ্রম করছেন, না অফিস আদালত করছেন? না, বেশিরভাগ বুদ্ধিমান মানুষ এই সময়ে নিজের ইনকামের জন্য বিকল্প আয়ের উৎস ব্যবস্থা করে রেখেছেন। কি করেছেন তারা? এই সময়ে গিয়ে জমি ঘরবাড়ি বিক্রি করে ব্যাংকে টাকা রেখে তার সুদ নিয়ে খাচ্ছেন? অ্যাকচুয়ালি এটাও কিছুজন করেন বটে, কিন্তু বেশিরভাগ বুদ্ধিমান মানুষ তারা কি করেন, যে সময়টা তারা ইনকাম করেন, এই দীর্ঘ সময় ধরে তাদের অবশ্যই একটা দায়িত্ব আছে ছেলে মেয়েদের জীবন তৈরির, কিন্তু আরো একটা দায়িত্ব নিজেদের ভবিষ্যৎ জীবন। তার ফলে তারা দুটো জিনিস করে, তিনটে জিনিস করে, সরি। একটা জিনিস, নিজেদের বাড়ি গাড়ি শখ আহ্লাদ পূরণ করে, সংসার তো সবাই চালায়, কিন্তু এগুলো করে, সম্পদ তৈরি করে। আরেকটা, সন্তানের ভাগ্য তৈরি করে বা সন্তানের ভবিষ্যৎ তৈরি করে। আরো একটা, নিজেদের ভবিষ্যৎ ভাগ্যটাকেও সঠিক তৈরি করে যারা বুদ্ধিমান। তার মানে তারা একটা সময়ের পর থেকে, কেউ 30 বছর বয়স থেকে শুরু করে দেয়, কেউ আরো কম বয়স থেকে শুরু করে দেয়, একদম দীর্ঘমেয়াদী একটা সঞ্চয় প্রকল্প। আবার কেউ 50 বছর বয়স থেকে শুরু করে, কেউ 40 বছর বয়স থেকে শুরু করে নিজেদের জন্য সঞ্চয়। হ্যাঁ, একটা বড় ফান্ড। এই সময় কি তৈরি হবে? দেখুন, এই সময় দু তিনটে জিনিস তৈরি হতে পারে। আমি আপনার নিজের জন্য বলছি, সন্তানের জন্য তো একটু আগেই বললাম। দেখুন, এখানে আপনি দুটো জিনিস তৈরি করতে পারেন। একটা হচ্ছে নো বা নাথিং, তিনটে জিনিস বলছি। নাথিং মানে পুরোপুরি ডিপেন্ডেন্ট। আমরা এরপর কিন্তু ডিপেন্ডেন্ট কার ওপর হবেন জানেন? এরপরে সন্তানের ওপর। ছোটবেলায় আমরা কার ওপর নির্ভরশীল ছিলাম? বাবা মায়ের ওপর। বৃদ্ধ বয়সে কার ওপর নির্ভরশীল হতে পারি? সন্তানের ওপর। কিন্তু সেটা কি অভিপ্রেত? না। আপনার কখনোই উচিত না সন্তানকে কষ্ট দেয়া। কেন? একবার ভেবে দেখুন তো, আপনার যখন 80 বছর বয়স, আমরা তো একটু আগে রেখাচিত্র তৈরি করেছিলাম, যদি আপনি সেই রেখাচিত্রের দিকে তাকান তাহলেও বুঝতে পারবেন, না হলেও বুঝতে পারবেন, আপনার যখন বয়স 80 বছর, তখন আপনার সন্তানের বয়স কত হবে? আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি। আপনার থেকে যদি 30 বছরের ছোট হয় তাহলে 50 বছর, আপনার থেকে যদি 35 বছরের ছোট হয় তাহলেও 45 বছর। তার মানে এই সময় তারা তাদের জীবনের সবচেয়ে দায়িত্বপূর্ণ সময় আছে, তাদের ছেলে মেয়ের ভাগ্য তৈরি করার জন্য তারা লড়াই করছে। আর ওই সময় তারা বাবা মাকে দেখতে পারবে না বলছি না, কিন্তু কটা জায়গায় তারা খরচ করবে তার সন্তানকে পালন করা, না আপনাদেরকে পালন করা? এটা কখনোই কোনো বুদ্ধিমান বাবা মা চাইবে না।
আবার ভাবুন তো, আপনার বয়স 90, আপনার বয়স 95, তখন আপনার সন্তানদেরও বয়স 60-65 হতে চললো। আপনি কত বছর নির্ভরশীল হবেন? তাহলে আমাদের নির্ভরশীল হওয়া, এটা একটা উপায় ছিল, কিন্তু আমরা ওটা নেব না। এরপরে দুটো উপায় আছে, সেগুলো কি একবার দেখে নিচ্ছি। আপনাদের নিশ্চয়ই কথাগুলো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, এবং কথাগুলো নিয়ে যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনি চ্যাট বক্সে লিখতে পারেন অথবা হ্যান্ড রেজ করতে পারেন, ইফ দেয়ার ইজ এনি কোশ্চেন। আমি আপনাদের 2 মিনিট একটা বিরতিও দেব, 2-3 মিনিটের, 2 মিনিটের। তারপর আমি আবার ফিরে আসবো, এখনই না, একটু পরে। কারণ আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা লেখার জন্য, এবং যদি আপনাদের চা জল খাওয়ার জন্য একটা ছোট্ট বিরতি লাগে তার জন্য। ফান্ড, তাহলে একটা লাম সাম ফান্ড আমরা তৈরি করতে পারবো, একদম সহজ মাতৃভাষা বাংলায় বললাম। কেন? যেটা থেকে আমরা ইন্টারেস্ট পাবো। ধরা গেল আপনি 7% ইন্টারেস্ট পাবেন। তাহলে যদি আপনার 1 লাখ, মানে আমি লাখের হিসাবে বলছি, চলুন 10 লাখ, 10 লাখ টাকা থাকলে আপনি 70,000 টাকা ইন্টারেস্ট পাবেন। অর্থাৎ আপনার মাসে কত হলো? মাসে কিন্তু 10,000 টাকা হলো। তখনকার দিনে 10,000-এ চলবে কিনা, 7% থাকবে কিনা রেট অফ ইন্টারেস্ট, এটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা, এবার থার্ড অপশন কি? যদি আপনাকে এমন কোনো স্কিম দেখানো যায় বা বলা যায় যেটা আপনাকে গ্যারেন্টি দিচ্ছে, কিসে? যে আপনি মান্থলি 10,000 অথবা মান্থলি 20,000 পাবেনই পাবেন, ব্যাংকের সুদের হার যাই হোক, মার্কেট কন্ডিশন যাই হোক, আপনি না পাবেনই পাবেন। এবং তার সাথে আপনার মাথার ওপর একটা ফান্ড থাকবে, এবং তার সাথে আপনি নেক্সট জেনারেশনকে একটা ফান্ড দিয়ে যেতে পারবেন। তাহলে কেমন হয়? চলুন এইটা নিয়ে আমি বিরতির পর কথা বলবো, কিন্তু এটা বুঝতেই পারছেন যে পার মান্থ 10,000, 20,000 রেগুলার পাবেন সারা জীবন, মান্থলি হিসাবে। এবং তার উপর আপনার একটা টাকা থাকবে মাথার উপর, দরকার আপনি সেখান থেকে কিছু তুলতে পারবেন, লোন নিতে পারবেন, নিজেরই টাকা লোন নিয়ে আবার পরে ভরে দিতে পারেন, না বললেও শুধু ইন্টারেস্টটা হালকা দিয়ে যাবেন, যাতে করে আপনার ফান্ডটা না কমে। আর নেক্সট জেনারেশনকেও আপনি লক্ষাধিক, মানে বেশ বড় লক্ষ টাকা, অনেক লক্ষ টাকা অথবা কোটি টাকার ফান্ড ট্রান্সফার করে যেতে পারবেন। তাই আমাদের অবসর জীবনের জন্য পরিকল্পনা আমাদের চল। আরেকটি প্রশ্ন আপনাদের কাছে রাখবো, আমরা যেটা একটু আগে বলেছিলাম, যে এই যে বাচ্চাদের যখন 30-35 বছর বয়স হবে, বা তারও কম বয়স থেকে, এমন কি কিছু করা যায় যে তাদের জন্য কোনো রেগুলার ইনকাম সোর্সের ব্যবস্থা করা যায়? আমরা যেমন আমাদের বৃদ্ধ বয়সের জন্য রেগুলার সোর্স অফ ইনকাম করলাম, প্যাসিভ ইনকামের ব্যবস্থা করলাম, বাচ্চাদের জন্য এরকম কি করা যায় যে তারা 18 বছর বয়স থেকেই সারা জীবন পাবে নির্দিষ্ট অ্যামাউন্ট? অথবা তারা পাবে কিন্তু হাতে নেবে না, পাবে আবার জমা হয়ে যাবে, পাবে আবার জমা হয়ে যাবে, পাবে আবার জমা হয়ে যাবে, আর যতবার জমা হবে প্রতিবার কম্পাউন্ড ইন্টারেস্ট পাবে, ধীরে ধীরে একটা বিরাট ক্যাপিটাল তৈরি হবে, এবং তারপর প্রয়োজন মতো সে প্রতি বছর কিছু কিছু টাকা তুলতেও পারবে। কেমন হয়? এই দুটোই আমরা অল্প কথায় দেখাবো, জাস্ট একটা ছোট্ট বিরতির পর। আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন। এখন থেকে
ওয়েলকাম ব্যাক এভরিবডি। আমি এখন আপনাদেরকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে যে আমরা ইনকাম তো সবাই করি, কিন্তু সঞ্চয় সঠিকভাবে করি কিনা। সঞ্চয় করলেও আমরা কি সেই সঞ্চয়টা তাড়াতাড়ি তুলে নিতে চাই? আমরা সঞ্চয়গুলো 15-20 বছরের জন্য করি কিনা? সঞ্চয় যখন করি বা বিনিয়োগ করি, আমাদের উদ্দেশ্য কি থাকে? আমাদের উদ্দেশ্য কি এটাই থাকে যে খালি টাকাটা কি করে বাড়বে? টাকা বাড়াতে হবে অবশ্যই, কিন্তু যখন আমরা দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা করব, তখন আমাদের দেখতে হবে কার জন্য করছি, কি উদ্দেশ্যে করছি। তো আজকে আমি আপনাদেরকে অল্প সময়, কারণ আর মাত্র 5 মিনিট থেকে 7 মিনিট আমরা টাইম রেখেছি, কারণ 1 ঘন্টার এই সেমিনারটা ছিল। হ্যাঁ, তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই রাখতে পারবেন। আমি 5 মিনিটের মধ্যে আপনাদেরকে সংক্ষেপে বলবো যে আমরা তো সব বুঝলাম, কিন্তু আমরা এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবো কি করে? মুক্তি পেতে গেলে প্রথম যেটা দরকার, জাস্ট 1 মিনিট, বোধহয় নেটটা খুব সমস্যা করছে, একবার আমি দেখে নিচ্ছি। ইয়েস, এবার বোধহয় ঠিক আছে। আমরা এই সমস্যাগুলো মুক্তি পেতে গেলে প্রথম আমাদের ঠিক করতে হবে যে আমরা আগে কারণ খুঁজবো, যে কার জন্য এবং কি উদ্দেশ্যে আমরা টাকা বাঁচাবো। আমরা অনেক সময় টাকা বাঁচাই, 1 বছর পরে বেড়াতে যাব, 6 মাস পরে বেড়াতে যাব, পুজোর সময় জামা কাপড় কিনবো, আমরা আলমারি কিনবো, ফ্রিজ কিনবো, এসি কিনবো, গাড়ি কিনবো। এগুলো সব সাময়িক প্রয়োজন, কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী প্রয়োজন একটু আগে দেখলাম। আমাদের জীবনের চরম উদ্দেশ্য আমাদের সন্তানের ভবিষ্যৎ গঠন আর নিজেদের সারা জীবনের মর্যাদা এবং আর্থিক স্বাধীনতা। আজকে আমরা ফ্রিজ কেনা, টিভি কেনা, বেড়াতে যাওয়া নিয়ে কথা বলছি না, এমনকি টাকার বৃদ্ধি নিয়েও বিরাট কথা বলছি না। কি করে টাকাকে ডবল করব, কি করে টাকাকে আমি ব্যবসায়িক খাতে খাটাবো, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি না। আমরা আলোচনা করছি যে আমাদের সন্তানের জন্য যে যে কারণে যত টাকা দরকার হবে, আমরা মোরাললেস সেরকম ব্যবস্থা করতে পারবো কিনা, সুরক্ষিত জায়গায় পারবো কিনা, মার্কেট গন্ডগোল হলেও যেন আমি পাই, এবং সবচেয়ে বড় কথা, মানে আমার সন্তানরা পায়, সবচেয়ে বড় কথা, আমি থাকি বা না থাকি, আমার সন্তান যেন সেই সুবিধাগুলো পায়। ঠিক একইভাবে আমি যদি অনেক বছর বাঁচি, আমার টাকার বৃদ্ধি কত হবে তার থেকেও গুরুত্বপূর্ণ আমি নিয়মিত রেগুলার ফিক্সড টাকা পাবো কিনা, সুরক্ষিত জায়গা থেকে পাবো কিনা। আজকে বলবে দেব, পরে দেবে না, এমন যাতে না হয়। গভর্নমেন্ট গ্যারেন্টি আছে কিনা, ট্যাক্স কেটে বেরিয়ে যাচ্ছে না, ট্যাক্স ফ্রি পাচ্ছি। এই কয়েকটা জিনিস আমাদের দেখতে হবে। তো তার জন্য প্রথম যেটা দরকার, দীর্ঘমেয়াদী ভাবনা, কার জন্য করব এবং কত বছরের জন্য করব। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো সন্তানের জন্যও করব, নিজের জন্যও করব, অর্থাৎ পুরো ফ্যামিলির জন্য করব। তাই ফ্যামিলি আমব্রেলা প্ল্যান, অর্থাৎ পুরো পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য যে প্ল্যান, সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবার চেষ্টা করছি। তো চলুন আমি এটা দেখাবার চেষ্টা করছি। একটা জাস্ট উদাহরণ দেখাবো, তারপর আমি কয়েকটা আইডিয়া বলবো। তো আমি প্রথমে উদাহরণ দেখে, এটা সব সকলের জন্য সত্য নয়, এটা বিশেষ বয়সের জন্য সত্য, কিন্তু এর পরেরটা আপনার বয়সে জন্য কোনটা হবে, কেমন করা দরকার, এটার জন্য আপনি আপনার যিনি ইন্স্যুরেন্স এজেন্ট তার সাথে কথা বলে নেবেন, এবং তিনি আপনাকে আপনার জন্য পৃথক প্রেজেন্টেশন করে দেখাবেন,
এবং একইভাবে সন্তানের পড়াশোনা, তাদের বিবাহ বা তাদের সারা জীবনের আয়ের উৎস, আর নিজের সারা জীবনের বিশেষ করে বৃদ্ধ বয়সের আয়ের উৎস কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি একদম সংক্ষেপে খুব ছোটর মধ্যে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ফ্যামিলি আমব্রেলা প্ল্যান। যেখানে আমরা এলআইসির প্ল্যানকে বেছে নিয়েছি। কেন নিয়েছি? কারণ এলআইসির প্ল্যান আর অন্য প্ল্যানের মধ্যে বড় পার্থক্য হচ্ছে এলআইসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। এলআইসিতে সভারেন গ্যারেন্টি রয়েছে, আপনার টাকা কোনো ক্ষেত্রেই কখনোই কোনোভাবে নষ্ট হওয়ার ভয় নেই। পুরোপুরি সভারেন গ্যারেন্টি কি বলে, কাকে বলে, এটা আপনি এজেন্টের থেকে ভালো করে জানবেন, গুগল সার্চ করে পাবেন। আর যেটা সবচেয়ে বড় কথা রয়েছে, যে গ্যারেন্টি আজ এলআইসি দেবে, ফিক্সড গ্যারেন্টি, এটা 100 বছর বয়স হয়ে গেলেও নড়চড় হবে না। আপনার কেন, আপনার সন্তানের 100 বছর বয়সের ক্ষেত্রেও নড়চড় হবে না যদি তার জীবনেও নেওয়া হয়। এছাড়া এলআইসির পলিসিতে ট্যাক্স লাগে না। এলআইসির পলিসিতে যখন রিটার্ন পাবেন ট্যাক্স লাগবে না। এটা একটা বড় জায়গা কিন্তু আপনার জন্য তৈরি হচ্ছে। তাছাড়া আপনি সারা পলিসি মেয়াদ জুড়ে একজন এজেন্টের পরিষেবা পাবেন। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে, যেহেতু সময় প্রায় শেষ, আমি আপনাদের দেখাবো। আর এর বাকি অংশটা দেখার জন্য আপনাকে এজেন্টের সাথে কথা বলতে হবে। তো দেখুন, হাজব্যান্ড একটা উদাহরণ দেওয়া হচ্ছে, ফ্যামিলি আমব্রেলা প্ল্যান, যেখানে আপনি হাজব্যান্ডের বয়স 35, ওয়াইফের বয়স 32, একটি সন্তানের বয়স 5 বছর এবং আরেকটি সন্তানের বয়স 2 বছর, সরি 7 বছর। এরকম একটা ফ্যামিলির ক্ষেত্রে 4 জনের নামেই 4টে বীমা স্কিম দিয়ে তৈরি হবে একটা ফ্যামিলি আমব্রেলা প্ল্যান। যদি বলে আমার একটি সন্তান, তাহলে 3 জনের নামে। যদি বলে আপনার আমার 3টে সন্তান, তাহলে 5 জনের নামে তৈরি করা যাবে, আপনার জন্য কাস্টমাইজড করে। আর যদি বলেন আমার সন্তান নেই, শুধু স্বামী স্ত্রী, বা সন্তান অনেক বড় হয়ে গেছে, সন্তানের যদি 15-16 বছরও বয়স হয়, তাতেও আমরা ফ্যামিলি আমব্রেলা স্কিম দিতে পারবো। আর আরো বড় হয়ে গেলে আপনি আপনি এবং ওয়াইফ বা আপনি এবং হাজব্যান্ড আপনারা নিন। তো দেখুন, এখানে যে প্ল্যান একদম সরাসরি আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে, একটা হচ্ছে জীবন লক্ষ্য প্ল্যান, যেটা হাজব্যান্ডের লাইফে থাকবে। আরো একটি জীবন লক্ষ্য প্ল্যান যেটা ওয়াইফের লাইফে থাকবে। একটি জীবন উৎসব প্ল্যান যেটা চাইল্ডের লাইফে থাকবে। আরো একটি জীবন উৎসব যেটা দ্বিতীয় চাইল্ডের লাইফে থাকবে। তো যেটা জীবন লক্ষ্য প্ল্যান, হাজব্যান্ডের লাইফে 10 লাখ টাকার বীমা রাশি নেওয়া হলো, আরেকটি ওয়াইফের লাইফে 10 লাখ টাকার বীমা রাশি নেওয়া হলো, আর সন্তানদের লাইফে 10 লাখ টাকা করে জীবন উৎসব নেওয়া হলো। কিন্তু পার্থক্য এটা, যে প্রথম সন্তানের ধরে নেওয়া গেল যে তার 18 বছর বয়স থেকে সে বেনিফিট পাবে। বেনিফিট কি? 18 থেকে শুরু হবে, 100 বছর বা তারও বেশি বছর পর্যন্ত প্রতি বছরের বেনিফিট পাবে। কত পাবে দেখুন, এইটা বলে দিই। 10 লাখের একটা স্কিম থাকলে 18 বছর বয়স থেকে প্রতি বছর 1 লাখ করে আপনার সন্তান পাবে, প্রথম সন্তান পাবে, এবং সে পাবে কিন্তু তার 100 বছর বা আরো বেশি যদি বাঁচে তত বছর। এবার এটা আমরা অপশন 2-তে গিয়ে করে দেব, যেখানে আপনার সন্তান কিন্তু টাকাটা তুলবে না। যদি দরকার হয় তুলবে, না হলে তুলবে না। টাকাটা এলআইসির ঘরে রিইনভেস্ট হতে থাকবে, 5.5 ইন্টারেস্ট পেতে থাকবে। ধরে নিন 18 থেকে নিয়ে 28 বছর বা 35 বছর পর্যন্ত সে কোনো টাকা তুললই না, তাহলে তার কিন্তু 28 বছরে গিয়ে 10 বছর, 35 বছরে গিয়ে কিন্তু তার 17 বছর টাকা জমে গেল। 17 বছরে 17 লাখ টাকা জমে গেল। পলিসিটা ছিল 10 লাখের, এই 10 লাখ টাকাও তার মাথার ওপর আছে, এবং তার সাথে গ্যারান্টেড অ্যাডিশন আছে। গ্যারান্টেড অ্যাডিশন কত হবে, কত ফান্ড হবে, এগুলো আপনি এজেন্টের থেকে জেনে নেবেন। তো এই টাকা আছে, তার সঙ্গে কিন্তু 17 বছর তার 17 লাখ টাকা জমেছে। আবার কম্পাউন্ড ইন্টারেস্টে গিয়ে এটা প্রায় 22-24 লাখ টাকা গিয়ে দাঁড়াবে। তখনও শেষ না, 35 বছর বয়সে গিয়ে তার মাথার উপর 10 লাখ, তার সঙ্গে গ্যারান্টি অ্যাডিশন, চাইল্ড ওয়ানের কথা বলছি, এবং তার উপর আবার প্রায় 25 লাখ টাকা তার ফান্ড হচ্ছে। এরপরও কিন্তু প্রতি বছর সে 1 লাখ করে পেতে থাকছে। একবার ভাবুন, আপনার সন্তান, আপনি হয়তো পৃথিবী ছেড়ে চলে যাবেন, তারপরেও আপনার সন্তান থাকবে, তার বৃদ্ধ বয়সেও কিন্তু 1 লাখ করে ঢুকবে। এবং তার যখন আপনার সন্তান যখন চলে যাবে পৃথিবী ছেড়ে, তখন কিন্তু আপনার সন্তানের সন্তানদের জন্য সে একটা বিরাট টাকার, কোটি টাকার ফান্ড রেখে যাবে। আর এর বৃক্ষরোপণ কে করছেন? আপনি এবং আপনার ওয়াইফ। কত বছর করছেন? 15 বছর যদি আপনি সঞ্চয় করেন, তাহলে নিজের জন্য, ওয়াইফের জন্য, দুটি সন্তানের জন্য একসাথে একটা স্কিম তৈরি করতে পারবেন। কত টাকা লাগবে এর জন্য? এটার জন্য এজেন্ট বন্ধু আপনাকে হেল্প করে দেবে।
ঠিক একইভাবে দ্বিতীয় সন্তান, এর ক্ষেত্রে আমরা ধরেছি যেহেতু ওর বয়সটা একটু মানে বেশি, তাই ওকে আমরা 22 বছর বয়স থেকে দিচ্ছি। ওইভাবে লাইফ টাইম ইনকাম বেনিফিট তারও একইভাবে 10 লাখ এবং গ্যারান্টি এডিশন মাথার ওপর থাকবে। প্রতি বছর 1 লাখ করে পাবে, তার উপর ইন্টারেস্ট পাবে, এবং সেও একটা বয়সের পর থেকে নিতে, আবার যদি কোনো সময় না নেয় নাও নিতে পারবে। আবার যদি বলেন 18 বছর থেকে টাকাটা সরিয়ে না রেখে যদি তুলতে যায় তুলতেও পারবে। 1 লাখ টাকা তুলতে পারবে না, কিন্তু প্রথম বছরই পাবে 75,000 টাকা, পরের বছর 75-এরও বেশি, তারপরের বছর আরো বেশি, এইভাবে তুলতে পারবে। আর যদি বলেন এই জীবন লক্ষ্য আমার নামে এবং আমার ওয়াইফের নামে কেন নেব, কারণ একটু আগে দেখেছেন সন্তানের পড়াশোনার জন্য এবং সন্তানের বিবাহের জন্য আপনার স্বামী স্ত্রী দুটো পলিসি নিয়েছেন। কেন নিয়েছেন? কারণ এই পলিসির সবচেয়ে বড় ব্যাপার, এই টাকাটা কিন্তু আপনারা ভোগ করবেন না, আপনি দিয়ে দেবেন সন্তানদের জন্য। বাট এই পলিসির একটা মুহূর্ত কি জানেন? যদি হাজব্যান্ড 2 বছর প্রিমিয়াম দিয়ে পৃথিবী ছেড়ে চলেও যায়, অবাক হয়ে যাবেন, এই 10 লাখ টাকার জন্য আর কোনো প্রিমিয়াম দিতে হবে না। 6 মাস প্রিমিয়াম দিয়েও চলে গেলে আর দিতে হবে না। অথচ ম্যাচুরিটি কিন্তু পাবে যখন পাওয়ার কথা ছিল, অর্থাৎ সন্তানের পড়াশোনা বা বিবাহের সময় এই 10 লাখের যা ম্যাচুরিটি হবে তার থেকেও বেশি টাকা পাবে। আর মজার ব্যাপার, যদি এটা ঈশ্বর না করুন, তবু যদি কোনো গ্রাহক হঠাৎ পৃথিবী ছেড়ে চলে যায়, তার পরিবার কিন্তু তখনই পাবে 10 লাখ বা 20 লাখ, অ্যাক্সিডেন্টের 20 লাখ, না হলে 10 লাখ। এবং আরো একটা ব্যাপার, প্রতি বছর কিন্তু পাবে 1 লাখ করে ভর্তুকি পরিবারের জন্য। একবার ভাবুন তো, হাজব্যান্ড চলে গেল, এই বাকি পলিসির প্রিমিয়াম কে দেবে? তার জন্যও কিন্তু এলআইসি তাকে কিছু টাকা দিচ্ছে। ঠিক একইভাবে ওয়াইফের লাইফেও সেম পলিসি করা থাকলো, কারণ দুটো টাকা দুটো সন্তানকে হেল্প করবে, বা একটা সন্তানের দুটো প্রয়োজনকে হেল্প করবে, এবং একজন চলে গেলেও আর একজনের ইনকাম সোর্স থাকবে, এবং দুজন পৃথিবীতে থেকে গেলেও তাদের সন্তানকে হেল্প করবে। তাহলে সন্তানকেও হেল্প করা হয়ে গেল, আর পরবর্তী ক্ষেত্রে সন্তানদের সারা জীবনের আয়ের উৎস দেওয়া হয়ে গেল। এবার যদি বলেন একটা জিনিস তো এখনো মিসিং থাকলো, আমাদের ভবিষ্যতের জন্য আমরা কি করলাম? ইয়েস, আপনার ভবিষ্যতের জন্য এর সঙ্গে অ্যাডিশনাল যদি আপনার সেভিংস পাওয়ার থাকে, যদি আপনার টাকা রাখতে পারেন, তাহলে আপনার ভবিষ্যতের জন্য আপনি আপনার লাইফে আরো একটি জীবন উৎসব পলিসি আজ না হয় কয়েক মাস পর আবার নিতে পারবেন। আর যদি আপনার এখনই ক্ষমতা থাকে, এখনই ইচ্ছা থাকে, তাহলে নিজের লাইফে একটা জীবন লক্ষ্যের সঙ্গে একটা জীবন উৎসব প্ল্যান, এবং আপনার ওয়াইফের লাইফে একটা জীবন লক্ষ্য, আর সন্তানের লাইফে একটা উৎসব, আরেকজনের আরেকটা উৎসব আপনি অবশ্যই নিতে পারেন। সেক্ষেত্রে 4 জনের জন্য 5টা পলিসিও হতে পারে। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন এই ফ্যামিলি প্লটার প্ল্যান আর ফ্যামিলি আমব্রেলা প্ল্যান। এখানের কনসেপ্টটা হচ্ছে একটা লার্জ আমব্রেলা আপনাদেরকে 3টে পিলার দিচ্ছে। কি পিলার? একটা হচ্ছে সারা জীবন আয়ের উৎস, আর একটা হচ্ছে আপনার আপনার ওয়াইফের এবং সন্তানদের সারা জীবন বীমা সুরক্ষা, আর একটা হলো প্রয়োজনে লামসাম টাকা, অর্থাৎ এককালীন টাকার ব্যবস্থা, সারা জীবনের আয়ের উৎস, এবং একটা বীমা সুরক্ষা, এবং ট্যাক্স ফ্রি ইনকাম, সবকিছু দিচ্ছে। আপনি মনে করলে এই প্ল্যানের সাথে জীবন আনন্দ প্ল্যান এটাও যুক্ত করতে পারেন। আপনি মনে করলে উৎসব প্ল্যানের বদলে জীবন উমং প্ল্যানকেও দেয়া যেতে পারে। তাই ইনকাম ফর ইয়োর চিলড্রেন, ইনকাম ফর ইউ, সিকিউরিটি ফর ইয়োর ফিউচার, সিকিউরিটি ফর ইয়োর ওয়াইফ, এডুকেশন ফর ইয়োর চাইল্ড, ওয়েডিং ফান্ড ফর ইয়োর চাইল্ড, সব ক্ষেত্রেই দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আর তার জন্য জীবন বীমা 1 নাম্বার। কেন? কারণ জীবন বীমা একদিকে দেবে ট্যাক্স ফ্রি রিটার্ন, আরেক দিকে দেবে বীমার সুরক্ষা। শুধু জীবনের সাথে না, জীবনের পরেও, মানে কোনো ব্যক্তির মৃত্যু হয়ে গেলেও তার পরিবারকে সম্পূর্ণ সুরক্ষিত রাখে। জীবন বীমা দেবে আপনার টাকার সম্পূর্ণ গ্যারান্টি। জীবন বীমা দেবে আপনার পুরো পলিসির মেয়াদ পর্যন্ত একটা এজেন্টের পরিষেবা। জীবন বীমা দেবে আপনাকে মনের শান্তি, আর সর্বোপরি জীবন বীমা দেবে একটা ভালোবাসার অবদান। তাই জীবন বীমাই আপনার পরিবারকে আগামী দিনে সুরক্ষিত রাখার জন্য সবচেয়ে বড় ব্যবস্থা। আপনি যদি 2 বছরের কথা ভাবেন, তাহলে ব্যাংকের রেকারিং ফিক্সড ডিপোজিট করুন। 5 বছরের কথা ভাবেন, আপনি সেটাও ব্যাংকে করুন। আপনি যদি শুধু টাকার বৃদ্ধির কথা ভাবেন, তাহলে অবশ্যই শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে যান।
কিন্তু মনে রাখবেন, জীবন বীমার ব্যাপারে বলা হয় সবসে পেহলে বীমা, অর্থাৎ জীবন বীমা প্রথম দরকার। আগে জীবন বীমার খাতগুলোকে কমপ্লিট করুন, তারপর আপনি অতিরিক্ত টাকা থাকলে আপনি স্টক মার্কেট, শেয়ার মার্কেট, অন্য জায়গায় নিবেশ করুন। কিছু টাকা অবশ্যই ব্যাংকে রাখতে হয়, কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা সর্বদা এলআইসির সাথে করতে হয়। ফার্দার কথাবার্তা, ফার্দার আইডিয়া আপনি আপনার এজেন্ট বন্ধুর সাথে আলোচনা করে নিন। আজকের মতো বিদায় নেব, পুনরায় শুভেচ্ছা জানাবো, ধন্যবাদ জানাবো।